ইয়া হাবিবি, হ্যাঁ, আমাদের আরব রাষ্ট্রগুলোর কথা বলছি। দখল হয়ে যাচ্ছে সবকিছু, হাতছাড়া হয়ে যাচ্ছে, জেরুজালেমও নিয়ে যাচ্ছে, আলাক্সা পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আমরা নিন্দা প্রতিবাদে ব্যস্ত। এর বাহিরে আমাদের টাকা পয়সা আছে, স্ট্রাকচার গঠন করছি, মদের ক্লাব চালু করছি, সিনেমা হল দিচ্ছি, ভালোই মাল পানিও কামাচ্ছি, ট্রেডিশন কালচারও পরিবর্তন আনছি, নেতৃত্ব দানকারী দেশ আমরা। কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চায় আমরা কোথায় আছি? আজকে কোন একটা আরব রাষ্ট্র, ইরান ছাড়া কোন একটা আরব রাষ্ট্র যদি বলে যে ভাই আমি এই পরমাণু নিয়ে কাজকর্ম দিবে, বা আমি এটা নিজস্ব চিন্তায় করবো, ওই দেশের সাথে সম্পর্ক রাখবো না, আমি আমার দেশের সিস্টেমে একটা চলবো, দিবে, এমন বাটে ফালাবে। বাট এই দেশগুলা যখন নিজেদের সবকিছু মোটামুটি অন্য দেশের উপর নির্ভরশীলতায় দিয়া দিছে নিজেদের ভালো মন্দ নিরাপত্তা, তখন বরাবরের মতন ভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ রাষ্ট্র, নেতৃত্ব দানকারী রাষ্ট্র ইরান। আর পুতিনকে বরাবর ধন্যবাদ দেওয়াই লাগে, প্রতিদিন দুই একটা ভিডিওতে কাকুকে ধন্যবাদ দেওয়া লাগে, কারণ তিনি ইরানকে এই বিষয়ে এতটা গোপনীয়তার সাথে এতটা সহযোগিতা করেছেন যে ইরান আজকের দিনে আকাশে উঠছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের, আর তথ্য বাড়িছে কবে? আজকে। ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে কারা ছিল জানেন? ইরানের পরমাণু বিজ্ঞানীরা, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত ছিলেন। তার মানে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, এখানে যারা কর্মরত পরমাণু বিজ্ঞানী ছিলেন, যাদেরকে ইসরায়েল টার্গেট করে করে শেষ করে দিয়েছে, এদের মধ্যে কয়েকজন কিন্তু এখানে ছিলেন। তো তাদেরকে রাশা গোপনে নিয়ে তাদের যে পারমাণবিক শক্তি, সেটার হয়তো কোনো কোনো জিনিস সেখানে জানাই দিছিলেন। ফিনান্সিয়াল টাইমসের গোপন সূত্রের বরাতে এই তথ্য গতকালকে ফাঁস হয়েছে। প্রতিবেদনটি বলছে 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন ইরানি পারমাণবিক পদার্থবিদ অলি কালভান। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিল আরো 4 জন। তো তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা বলছে প্রতিনিধিত্ব দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন এবং গবেষণা সংস্থা এসপিএনডি এর সাথে সংযুক্ত সদস্যরা ছিলেন। আপনার ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হচ্ছে পুতিন কাকু এখানে নিয়ে যা করাইছেন। ইরান দীর্ঘদিন ধরে যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য চেষ্টা করছে বা বানানোর চেষ্টা করছে, বোঝা যাচ্ছে যে আপনার এই প্রযুক্তিকে ডেভেলপ করার জন্য রাশিয়া তলে তলে ইরানকে এই সহযোগিতা করেছে। ইরান ইন্টারন্যাশনাল গত বছর ইরানের 3টি স্বাধীন সূত্রের বরাত দিয়ে বলছিল যে আপনার এসপিএনডি পুনর্গঠনের মাধ্যমে তার গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। তো ফাইন্যান্সিয়াল টাইমসের মতে ইরানি প্রতিনিধি দলটি রাশিয়ার কোম্পানিগুলো ভিজিট করে এবং দ্বৈত ব্যবহারের উপাদান তৈরি, ইলেকট্রন এক্সিলারেটর এবং ক্লিস্ট্রন, পারমাণবিক ইমপ্লোশন সিমুলেশন ব্যবহৃত সরঞ্জাম এগুলা প্রদর্শন করেন। আর এই সদস্যদের মধ্যে নিউট্রন জেনারেটর, বেসামরিক ও সামরিক প্রয়োগের জন্য ব্যবহৃত ডিভাইস, বিকিরণ পরীক্ষার বিশেষজ্ঞরাও ছিলেন। এছাড়া পাশাপাশি এসপিএনডির জন্য ক্রয় ফ্রন্ট হিসেবে কাজ করার জন্য ওয়াশিংটন কর্তৃক নিষেধাজ্ঞায় থাকা একটি কোম্পানির প্রাক্তন প্রধানও ছিলেন। তার মানে রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। ইভেন আপনারা জানেন যে ইরানের বেশ কয়েকটা বড় বড় যে পারমাণবিক কর্মসূচি আছে, সেখানে কিন্তু রাশিয়ার অনেক বিজ্ঞানীরা কাজ করেন। তাহলে ইরানকে এই জায়গায় আনতে দেখেন রাশিয়া কতটা সহযোগিতা করছে। খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। আর আমরা যারা অবজারভেশন করি, বিশ্লেষণ করি, সো বিশ্লেষণ কারো কাছে পছন্দ হতে পারে, নাও হতে পারে, বাট আমরা মোটামুটি একটু যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করবো যে কিভাবে 2-2-4 অনেকটা মিল হয়ে যাচ্ছে। এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল। তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটল। আর এখন আজকে হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যে, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে, সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে, দলটার মধ্যে ফাটল ধরে গেছে। কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি, নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম, যারা এই যে মুখগুলা, আপনি যদি এরকম 2-4-10টা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না। তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির, তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে, পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে, যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয়, এই 5ই আগস্টের আগে ঘোষণা না দেয়, নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে, তো সেই হাসনাত সার্জিসরা
কেন আপনার এই আন্দোলনের সময় এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না? এখন দেখেন পাল্টা কি বক্তব্য আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা একটা মস্করা ফিল হয়েছে আমার কাছে। কেন ফিল হয়েছে? সাগর পারে বৈশা দেশ জাতি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে। 5ই আগস্ট দুপুর 11টা 11:30 দিকে তারা কক্সবাজার গেল। এখন এই দিন তাদের দেশ জাতি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে। আবার হাসনাদের একটা বক্তব্য আছে, এটা নাকি নীরব প্রতিবাদ। তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে, কার সাথে? সরকারের সাথে নাকি খোদ দলের সাথে? আবার হাসনাত বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো। কি নিয়ে পাশে দাঁড়ানো? তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো, অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে? তোমরা ঘুরে বেড়াচ্ছ, দামি দামি বিলাসবহুল হোটেলগুলোতে উঠছো, নিজেদের টাকা দিয়ে উঠছো। তো হাসনাত বলছেন অনেকটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি, মানে নাহিদদের প্রতি, যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে। কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে এই স্ট্যাটাসটা দিয়েছে। এরপরে আমরা যদি দেখি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়। আমরাও কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ। আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে। তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন, যে দলীয় হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে, এটা আসলে কতটুকু যুক্তিসই? এতে কি স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে, ফাটল ধরেছে? সাগর পাড়ে বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি, এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে। না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে। দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। আপনি কি ভাবছেন? কমেন্টে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত।